হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। 15/5/2024 সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ এবং এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। খুব গুরুত্বপূর্ণ কিছু নিউজ রয়েছে। গ্লেশিয়ার কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে এবং তার কি প্রভাব পড়ছে পরিবেশের উপর, এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ পাবলিশ হয়েছে, একটা গবেষণাপত্র, যেটা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, ভৌগোলিক বিষয়ে অনেক কিছু জানতে পারবো, ভারতের হিমালয় পর্বতমালা আশপাশের সংলগ্ন অঞ্চলের যে ভৌগোলিক অনেক কিছু বিষয় সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। এরপরে রয়েছে ইসরায়েল এর উপর ইরানের যে হামলা সে বিষয় এবং তার কি প্রভাব পড়তে পারে বাজারের ওপর, অর্থনীতির উপর, সেটা নিয়ে বিশ্লেষণ রয়েছে। এবং বিগত 50 বছরের যে সংঘাতের একটা গল্প, আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে আলোচনা করা রয়েছে। ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম, যেটা কিনা বহু চর্চিত একটা বিষয়, সারা পৃথিবীর একটা চর্চিত বিষয়, কী কী ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, কারণ দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলছে। এছাড়া ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার সাথে সম্পর্ক বিষয়ের খুব সুন্দর একটা এডিটোরিয়াল রয়েছে। এছাড়া অসাম্য ইনইকুয়ালিটি, তার কারণ ফলাফল নিয়ে একটা বিশ্লেষণ রয়েছে। এবং নারী সংরক্ষণ বিল, মহিলা সংরক্ষণ বিল সংসদে যেটা আনা হয়েছিল, সেটার প্রতিফলন কতটা বাস্তবে দেখা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা রয়েছে। তো প্রত্যেকটা আমরা পরপর ডিসকাস করব। গ্লেশিয়ার সংকোচন টান এশিয়ান ওয়াটার টাওয়ারে। এশিয়ান ওয়াটার টাওয়ার কাকে বলা হচ্ছে? হিমালয় এবং সংলগ্ন এই যে পামির গ্রন্থি, এই পামির গ্রন্থির আশপাশে যে এলাকাটা রয়েছে সেটাকে এশিয়ান ওয়াটার টাওয়ার বলে। এত বেশি এখানে গ্লেশিয়ার রয়েছে, সংখ্যা ইত্যাদি বিষয় এখানে ডিটেলসে রয়েছে, আমরা দেখে নেব। ভয়াবহ জল সংকট কি আসন্ন? পাহাড় কেটে বেরিয়ে আসা ঝর্ণাগুলো কি আর কয়েক বছরের মধ্যে শুকিয়ে যাবে? পূর্ব হিমালয়ের বরফে ঢাকা চূড়াগুলো সব বরফ গলে কি ন্যাড়া পাথর বেরিয়ে পড়বে? 2024 উত্তর সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকরা সেখানকার প্রাকৃতিক দৃশ্য দেখেছেন, তাদের দূর দূর পর্যন্ত তাদের এমন কিছু মনে হয়নি। কিন্তু বাংলার 4 ভূগোল গবেষকের সম্পৃক্ততম গবেষণা যে রিপোর্ট প্রকাশ পেয়েছে এলসেভিয়ার বিজ্ঞান পত্রিকায়, সেটা ভয় ধরানোর পক্ষে যথেষ্ট। এলসেভিয়ার বিজ্ঞান পত্রিকাতে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। উত্তর বা দক্ষিণ মেরুর পর পৃথিবীর এলাকাতে সবচেয়ে বেশি বরফের সঞ্চয়। এই কারণে তিব্বত মালভূমি এবং তার বিভিন্ন দিক থেকে ঘিরে রাখা হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, কুয়েনলুন এবং তিয়েনশান পর্বত ঘেরা বিস্তীর্ণ অঞ্চলটিকে কোনো কোনো ভূতত্ত্ববিদ উত্তর বা দক্ষিণ মেরুর পর থার্ড পোল আখ্যা দিয়ে থাকেন। এটা জিজ্ঞাসা করা হয়, প্রশ্নটা এমসিকিউতে জিজ্ঞাসা করা হয়, থার্ড পোল কাকে বলা হয়। তো হিমালয় এবং সংলগ্ন যে সমস্ত আশপাশের পর্বতগুলো রয়েছে তার মধ্যে যে পরিমাণ জল সঞ্চিত, বরফ সঞ্চিত রয়েছে, বরফের হিমবাহ রয়েছে, তো পোলগুলোর সাথে তুলনা করে, মেরু অঞ্চলগুলোর সাথে তুলনা করে এটাকে থার্ড পোল বলা হয়। বিপুল পরিমাণে মিষ্টি জল জমা বরফের ভাণ্ডারের জন্য কোনো কোনো ভূতাত্ত্বিকবিদ এই অঞ্চলটাকে এশিয়ান ওয়াটার টাওয়ার বলেও থাকেন। তো এশিয়ান ওয়াটার টাওয়ার বা থার্ড পোল, এমন নামকরণ অমূলক নয়। বিস্তীর্ণ এই অঞ্চলে অন্তত 95,500 হিমবাহ রয়েছে। এত সংখ্যক হিমবাহ রয়েছে এখানে। শুধুমাত্র হিমালয় থেকেই 20,000-এর বেশি হিমবাহ তৈরি হয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভারত ছাড়া পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, তাজিকিস্তানের মতো দেশের পানীয় জলের যোগান আসে ওই হিমবাহগুলো থেকে। কিন্তু এই হিমবাহগুলোর মেয়াদ কতদিন? আর দেশের প্রায় 300 কোটি মানুষ পানীয় জলের জন্য ওই হিমবাহর উপরে প্রত্যক্ষভাবে নির্ভরশীল। কারণ এই অঞ্চলে হিমবাহগুলো থেকেই তৈরি হয়েছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, আমুদরিয়া, শিরদরিয়া, মেকং, ইয়োয়াড্ডির মতো বিরাট নদীগুলো। সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের প্রধান 4টি হিমবাহ জেমু, তালুং, আকুলথাং এবং রথংয়ের স্বাস্থ্য নিয়ে গবেষণা চালিয়েছিলেন রাজ্যের 5 গবেষক। সিধুকানী বিশ্ববিদ্যালয় বিশ্বজিৎ বেরা, সৌমিক সাহা, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সুমনা ভট্টাচার্য, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি নরিতা সেনগুন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় মৃদুল বর্মন। তো এদের যে গবেষণাপত্র সেটাই প্রকাশিত হয়েছে। বাংলার 5 গবেষক পর্যবেক্ষণের ফল প্রকাশ হয়েছে বিজ্ঞান বিষয়ক পত্রিকা এলসেভিয়ারে। সেই ফল অত্যন্ত উদ্বেগজনক। তার গবেষণা সম্পর্কে বিশ্বজিৎ বেরা বলছেন, আমরা প্রধানত কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে কাজটা করেছিলাম। এই অঞ্চলে 18টা হিমবাহ রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে 18টা আশপাশে অঞ্চলটায় হিমবাহ রয়েছে। 1990 থেকে 2022 32 বছরের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করেছি। গবেষক বলছেন ওই পার্কের সবচেয়ে বড় হিমবাহ হচ্ছে জেমু হিমবাহ। এই জলেই পুষ্ট তিস্তার মতো নদী। আমরা দেখেছি 3 দশকে জেমু হিমবাহের দৈর্ঘ্য 750 মিটার কমে গিয়েছে। 750 মিটার কমে গিয়েছে। শুধু জেমু নয়, বাকি সব কটে হিমবাহ সংকুচিত হয়েছে এবং এই লক্ষণটা কিন্তু ভালো নয়। গবেষকরা জানান হিমবাহ সংকুচিত হতে থাকলে তার গতিপথ বরাবর ছোট বড় নানা রকমের হ্রদ তৈরি হয়। একে গ্লেসিয়াল লেক বলে।
এই ধরনের হ্রদে জল জমে থাকে, হিমবাহ বেশি করে গলতে থাকলে গ্লেশিয়ার লেক উপচে যাওয়ায় বা তাদের পাড় ভেঙে বড় রকমের বিপর্যয় ঘটার আশঙ্কা খুব বেশি থাকে। কমাস আগে সিকিমের সাউথ লোনাক লেকের পাড় ভেঙে বিপর্যয় ঘটে, তার নেপথ্যে হিমবাহ গলে যাওয়াই কাজ করেছে। শুধু সিকিমের হিমবাহগুলোই গলে যায়নি, বদ্রীনাথের চামলির কাছে চোখাম্বা, গঙ্গোত্রী, চোরাবালি গ্লেশিয়ার অতি দ্রুত গলছে বলে জানাচ্ছেন ভূবিজ্ঞানীরা। তো এইখানেই আশঙ্কা সেটা কিন্তু প্রকাশ পেয়েছে, সেটা কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এটা হলে কিন্তু ব্যাপক জল সংকট তৈরি হবে, কারণ এইগুলো থেকেই, হিমবাহ থেকেই কিন্তু নদীগুলো বেরিয়ে এসেছে, এবং তার সাথে সাথে প্রাকৃতিক বিপর্যয়ও বাড়তে থাকবে। এরপর আমরা চলে যাব ইসরায়েলের 300 ড্রোন ক্ষেপণাস্ত্র হানা ইরানের। রাতের অন্ধকারে চিরে ধেয়ে আসছে অসংখ্য আগুনের গোলা, আকাশে একের পর এক অগণিত ক্ষেপণাস্ত্র। হামলার হুমকি ছিল, 24 থেকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল। তাই হলো, কাল সারা রাত ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলি বাহিনী আইডিএফ জানিয়েছে, কাল রাতভরও 300-রও বেশি ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কারণ প্রায় সব ক্ষেপণাস্ত্রই নিশানায় আছড়ে পড়ার আগে ধ্বংস করে দিয়েছে আইডিএফ। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যুদ্ধ নিয়ে খুব বেশি প্রয়োজন নেই, যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে এই 50 বছরের ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এটা জানাটা গুরুত্বপূর্ণ। একজোড়া যুযুধান প্রতিপক্ষ, 50 বছরের ছায়াযুদ্ধ। ইরান ইসরায়েলের সংঘাতের প্রেক্ষিতে ফিরে দেখলেই কথাটি মনে হয়। ইসরায়েলের উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে বৈরিতা পোষণ করলেও নিজের জমি থেকেই প্রথম ড্রোন হামলা চালালো ইরান, যদিও তেহরানের দাবি আত্মরক্ষার জন্য এই হামলা। ইরান ও ইসরায়েলের সম্পর্ক 4টি পর্যায়ে ভাগ করা যায়। 1947 থেকে 1953 পর্যন্ত স্বাভাবিক সম্পর্ক, 1953 থেকে 1979 সাল পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ। ইরানে তখন পাহলভি বংশের শাসন। তার ঠিক পরেই 1979-তে বিপ্লব শুরু হয় ইরানে, পতন হয় পাহলভি শাসনের। নতুন নেতৃত্বের সঙ্গে ইসরায়েলের চাপানোতো শুরু হয়। তারপর 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পরে দুই দেশের সম্পর্কের একেবারে অবনতি ঘটে। মোহাম্মদ রেজা পাহলভির সঙ্গে আমেরিকার সুসম্পর্ক ছিল, সেই চিত্র সম্পূর্ণ পাল্টে গেল ইরানে বিপ্লবের পরে। ক্ষমতা এলেন আয়াতুল্লাহ খামেনি। আমেরিকা বিরোধী এই নেতা আমেরিকার নাম দিলেন বৃহৎ শয়তান। আমেরিকার সঙ্গী হওয়ায় ইসরায়েলের নাম হলো ক্ষুদ্র শয়তান। বিরোধিতার অন্যতম কারণ পাহলভির সঙ্গে আমেরিকা ইসরায়েলের মিত্রতা। ফলে আমেরিকার সাথে সম্পর্ক ছেদ হলো ইরানের, বৈরিতা শুরু হলো ইসরায়েলের সাথেও। খোমেনি এমন দাবি করেন, ইসরায়েল আমেরিকার সাথে হাত মিলিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নষ্ট করতে চাইছে। পাল্টা তরজা শুরু করে ইসরায়েলও। তবে মজার ব্যাপার হলো, দীর্ঘদিনের শত্রুতা থাকলেও দুই দেশের কিন্তু কখনোই সরাসরি একে অপরের বিরুদ্ধে হামলা চালায়নি। লেবানন ও সিরিয়া এই দুই দেশের হয়ে ওঠে ইরান ইসরায়েলের যুদ্ধক্ষেত্র, ক্রমশ যা পরিচিত হয় ছায়াযুদ্ধ নামে। লেবাননে হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীকে সহায়তা করে ইরান, এই অভিযোগ দীর্ঘদিনের। আর ইসরায়েল যখন তাদের অধিকৃত গোলেন হাইটস থেকে সিরিয়ায় আকাশানা শুরু করে, তখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ইরান। 2023-এর 7 অক্টোবর শুরু হয় হামাস সশস্ত্র বাহিনী ইসরায়েলের সংঘাত। এই সংঘাত চলাকালীন হিজবুল্লাহর আড়ালে ইরান আঘাত হানে ইসরায়েলের উদ্দেশ্যে অভিযোগ ওঠে। ইসরায়েল ও সিরিয়ার ইরানের অজস্র ঘাঁটিতে হামলা চালাতে শুরু করে। এখন প্রশ্ন, দীর্ঘ ছায়াযুদ্ধের পরে হঠাৎ কেন সরাসরি হামলায় জড়ালো ইরান? সে দেশের দাবি, এবছরে 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে ইসরায়েলি হানার ফলে পাল্টা হামলার সিদ্ধান্ত দেয়। হামলায় তাদের মোট 7 জন সেনা উপদেষ্টা আধিকারিকের মৃত্যু হয়েছে। আত্মরক্ষার খাতিরে পাল্টাই হামলা না করেও করতে পারে এমন আভাস দিয়েছে দেশটি। এবার ইসরায়েল কূটনীতিকদের দাবি, দীর্ঘ 40 বছর আমেরিকা ইরানের সম্পর্কে টানাপোড়েন অব্যাহত। শত্রুর মিত্র আমার শত্রু, এই অপ্তবাক্যে ইসরায়েলের শাসন ইরানের শত্রু। সুতরাং যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত প্রবল। অবশ্য আমেরিকা পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোরই পরামর্শ দিয়েছে আমেরিকা। তো এখানে আমরা একটা সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারলাম 1947-এর পর থেকে কীভাবে পট পরিবর্তন ঘটেছে। একসময় ইরান ইসরায়েলের সম্পর্ক ভালো ছিল, তারপরে ধীরে ধীরে সেটা কিন্তু খারাপ অবস্থায় পর্যবেসিত হতে শুরু করে যখন থেকে ইরানের বিপ্লব শুরু হয়, নতুন শাসন শুরু হয়, সেই সময় থেকে বর্তমানে এটা বিরল ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, যেটা আগে ঘটেনি, সরাসরি হামলার ঘটনাটা ঘটতে যাচ্ছে। এবার আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ দেখে নেব, ইসরায়েলের কিছু প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আয়রন ডোমের কথা অনেকেই জানেন, আকাশপথে হামলা ঠেকাতে ভ্রাম্যমাণ প্রতিরোধ ব্যবস্থা, আয়রন ডোম। এটা কি হয়? ক্ষেপণাস্ত্র প্রতিরোধের একটা ব্যবস্থা। স্বল্প পাল্লার যে রকেট, আগ্নেয়াস্ত্র, সেটা কিন্তু আটকে দেয়, ড্রোন আক্রমণও রুখতে সমর্থ। আকাশেই এগুলোকে বিনাশ করে দেয়, এগুলোকে ধ্বংস করে দেয় আয়রন ডোম।
ডিফেন্স সিস্টেম, বাইরে থেকে আসা এবং যেটা হচ্ছে স্বল্প পাল্লার রকেট কিন্তু খুব দ্রুতগামী হয়, তো সেই সমস্তগুলোকে আটকে দিতে পারে আয়রন ডোম। স্পাইডার, মধ্য দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, তো যুদ্ধবিমান, কাপ্টার, বোমা, ড্রোন, ক্রুজ, ক্ষেপণাস্ত্র হানা প্রতিরোধী এটা। রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের নির্মাতা। ডেভিস স্লিং, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকাতে সমর্থ। অ্যারো সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থার উপরের স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। ৬২ মাইল উচ্চতা এটা রয়েছে, সর্বাধিক ৬টি ক্ষেপণাস্ত্র আটকে দিতে পারে। ইসরায়েলের পাশে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জর্ডন এবং সৌদি আরব, এরা কিন্তু ইসরায়েলের পাশে রয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ, এবং এখানে যতগুলো আমরা দেখছি সিস্টেম, এইগুলো সরাসরি প্রশ্ন হবে যে এটা কি, ডেভিস, স্পাইডার, অ্যারো সিস্টেম, আয়রন ডোম, এগুলো কি? তো এটা হচ্ছে ইসরায়েলের নানা রকমের প্রতিরক্ষা ব্যবস্থা। তো নামগুলো অন্তত আমাদেরকে জেনে রাখতে হবে। যুদ্ধ, তথ্য, অর্থে দিশা খুঁজবে বাজার। তো এটা অর্থনীতি বিষয়ক আলোচনা, এই যুদ্ধের আবহে অর্থনীতি কী প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে বলা রয়েছে। ইসরায়েল প্যালেস্তাইনের মধ্যে দীর্ঘদিন চলতে থাকা যুদ্ধের মধ্যেই সম্প্রতি প্যালেস্তাইনের সমর্থনে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েলের পাশে থাকা বার্তা দিচ্ছে ড্রোনগুলি করে নামিয়েছে ইউএসএ। এই ভূরাজনৈতিক জটিলতার মধ্যে সোমবার খুলতে চলেছে ভারতের শেয়ার বাজার। তাও এই সপ্তাহে বুধবার রামনবমীর উপলক্ষে শেয়ার বাজার বন্ধ থাকবে, কাজেই বিনিয়োগকারীরা মাত্র 4 দিন বাজার খোলা পাবেন। সেক্ষেত্রে চলতি সপ্তাহে ভূরাজনৈতিক সংকট, দেশের মূল্যবৃদ্ধি, শিল্পোৎপাদনের পরিসংখ্যান, বিভিন্ন সংস্থা জানুয়ারি মাস ত্রৈমাসিকের আর্থিক ফলাফল শেয়ার বাজারের দিশা নির্ধারণ করবে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বস্তিকা ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অফ রিসার্চ সন্তোষ মিনা বলেন, ইসরায়েলের মধ্যে সম্ভাব্য দ্বন্দ্বের কারণে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে চিন্তার উদ্বেগ হয় চলতি সপ্তাহে শেয়ার বাজারের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুই দেশের মধ্যে চাপানুতোর বাড়লে আশঙ্কা লগ্নি বিক্রির ধুম পড়তে পারে। বিশেষ শেয়ার বাজার দ্রুত ওঠাপড়া দেখা যেতে পারে এর ফলে। এর পাশাপাশি অশোধিত তেলের দারের উপরে বাজারে নজর থাকবে, কারণ যে কোনো ভূরাজনৈতিক সংকট অশোধিত তেলের দামের উপর বিরূপ প্রভাব ফেলে, অর্থাৎ তেলের দাম কিন্তু বাড়তে চলেছে। এটা নিয়ে আর্টিকেল রয়েছে, আমরা দেখব। ইনফোসিস, বাজাজ অটো, উইপ্রো মতো সংস্থা চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফলের দিকে নজর থাকবে ঘরোয়া বিদেশের কর্পোরেট বিনিয়োগকারীদের। বৃহত্তর অর্থনৈতিক পরিসংখ্যানের কথা বিবেচনা করলে চীনের জিডিপি তথ্য, ইউএসের খুচরো পণ্যের বিক্রি পরিসংখ্যান, ইউএসের বন্ড ইল্ড, ডলার সূচকের গতি প্রকৃতি বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে পারে বলে এটা মনে করা হচ্ছে। তো এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কি বিষয়ে কোথায় প্রভাব পড়তে পারে সেটা এখানে গুরুত্বপূর্ণ। তেলের পিচ্ছিল পথ, এটাও কিন্তু একই কারণে, যুদ্ধের কারণে এটা কিন্তু সমস্যা হতে পারে। ইরান যুদ্ধের পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেক্ষেত্রে তার সরাসরি আঁচ পড়ে ভারতে পড়বে। ভারতকে জ্বালানি তেলের চাহিদা মেটাতে 85% তেল আমদানি করতে হয়। এটা গুরুত্বপূর্ণ তথ্য। আমরা জানি আমাদের যে চাহিদা তার 85%ই কিন্তু বাইরে থেকে আমদানি করতে, মাত্র 15% আমরা দেশে উৎপন্ন করতে পারি। ভারতের তেল আমদানি বিল বেড়ে গেলে তার স্বাভাবিক প্রভাব অবশ্যই দেশের অর্থনীতিতে পড়বে। তার সাথে যদি পেট্রোল ডিজেলের দাম বাড়ে, সেক্ষেত্রে জিনিসপত্রের দাম আরও বাড়তে বাধ্য। শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 1% বেড়ে বন্ধ হয়েছিল। আন্তর্জাতিক শক্তি সংস্থা আইইএ তেলের চাহিদা কমার পূর্বাভাস, সুদের হার কমানোর ব্যাপারে ইউএসের ধীরে চলনীতি নিয়ে চিন্তা ছিল। তার উপরে পশ্চিম এশিয়া নতুন করে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে ব্রেন্ট ক্রুজের দাম শুক্রবার 71 সেন্ট বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $90.45। WTI ক্রুডেরও শুক্রবার 64 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি 85.66 ইউএস ডলারে বেড়েছে। তো এটা কিন্তু দাম বর্তমানে চলছে ব্যারেল প্রতি। তো ইরানে দূতাবাসে হামলা চালানোয় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়, সেই কারণেই তারা ড্রোন হামলা চালিয়েছে। এর ফলে তেল উৎপাদনকারী দেশগুলো কিন্তু ওপেক তৃতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ ইরান, ফলত তেল সরবরাহে বিঘ্নিত হওয়ার কারণে দামটা 20% কিন্তু আমরা এই রোজপুরানি মারফত যেটা ইরান থেকে আসে সেটা কিন্তু আসা বন্ধ হয়ে গেলে বা উৎপাদন বন্ধ হয়ে গেলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তো তার ফলে কী হবে, যেহেতু ওপেকের তৃতীয় বৃহত্তম সদস্য ইরান, একটা বড় পরিমাণ তেল তারা কিন্তু যোগান দিতে পারবে না, এবং যোগান কম থাকলে চাহিদা যোগানের প্রতিঘাতে যেটা হয়, দাম কিন্তু বেড়ে যাবে। এই আশঙ্কাটা কিন্তু করা হচ্ছে, অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়তে পারে। আচ্ছা, এবার ভারতের ক্ষুব্ধ পড়শিরা, মূলত মালদ্বীপ এর সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে, যদিও বেশ কয়েকটা আশপাশের আমাদের অন্যান্য দেশের সাথেও যে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে ভারতের, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা দেখে নেব। গত বছর পর্যন্ত মালদ্বীপ বলতে ভারতীয়রা বুঝতো পর্যটনের এক স্বর্গরাজ্যকে।
ভারত মহাসাগরের বুকে সবুজ দ্বীপপুঞ্জ ছিল প্রিয়জনের সাথে সময় কাটানোর সেরা জায়গা। পরিস্থিতি ঘুরে দেখা গেল, যখন ভারত বিরোধিতা হাওয়া তুলে জিতে এলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু, পূর্বতন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতেন। মইজ্জুর মন্ত্রিসভায় 3জন সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কুচরিচিকর মন্তব্য করার জন্য প্রতিবাদে ঝড় ওঠে ভারতের চিত্রনাট্যিক তারকা থেকে সাধারণ পর্যটক সকলেই মালদ্বীপে বয়কটের ডাক দেন। মালদ্বীপ পর্যটনে ভাটার টানে ধরিয়ে হয়তো তারা মালদ্বীপকে শিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু এরপর দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে যেসব ঘটনা ঘটে গেল তাতে তাদেরও তাক লেগে গেল। ফেব্রুয়ারিতে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল প্রচণ্ড জোট ভেঙে দিলেন নেপালি কংগ্রেসের সাথে। ভারত বন্ধু বলে পরিচিত নেপালি কংগ্রেসের পরিবর্তে প্রচণ্ড নতুন জোটসঙ্গী করলেন কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপালকে। ওলি চীনের কট্টর সমর্থক বলে সুপরিচিত। নেপালে ওই পরিবর্তনের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বাংলাদেশের সমাজ মাধ্যমে ঝড় তুলল ভারতীয় পণ্য বয়কটের ডাক। এই প্রচারের পিছনে সে দেশের প্রধান বিরোধী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির প্রচণ্ড সমর্থন ছিল। ভারতীয় বিষয়টা নজরে এলো। বাস্তবে এই বয়কটের ডাক কতটা প্রভাব ফেলতে পেরেছে তা নিয়ে কূটনৈতিক মহলে বিতর্ক চলতেই শ্রীলঙ্কা নিয়ে তৈরি হল নতুন সংকট। মোদি তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে গিয়ে ডিএমকে কংগ্রেসের উপর দোষারোপ করলেন তারা কলম্বোর সাথে চুক্তি করে পকপোনালি এক ক্ষুদ্র দ্বীপকে শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছে। 50 বছরের পুরনো সেই চুক্তি বাতিলের কোনো উদ্দেশ্য সম্ভবত সরকারের ছিল না। ভোটযুদ্ধে বিজেপির প্রভাব বাড়ানোই লক্ষ্য ছিল, কিন্তু শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমের তৎক্ষণাৎ প্রসঙ্গটা নিয়ে আলোচনা শুরু হলো। বিশেষজ্ঞ প্রশ্ন তুললেন, জোট সঙ্গী হিসেবে ভারত কতটা নির্ভরযোগ্য। ভারতের প্রতিবেশী রাজ্যগুলিতে ভারত বিরোধিতার দমকা হাওয়া যেন দ্রুত বেগে ছড়িয়ে পড়ল। তাতে ফের ভেসে উঠল একটা প্রশ্ন, যা মাঝে মধ্যেই ভাবায় নীতি নির্ধারক বিশেষজ্ঞদের, যে ভৌগোলিক অঞ্চলকে ভারত চিরকাল নিজের ঘরের আঙিনা বলে ভেবে এসেছে, সেখানে কিসে পিঠু হটে যাচ্ছে। পোরখা কূটনৈতিকরা অবশ্য বরাবরই বলেন যে এভাবে কোনো ভৌগোলিক অঞ্চলকে নিজের ঘরের লাগোয়া বাগান বলে ধরে নেওয়ার মধ্যে রয়েছে সমস্যার বীজ। অতীতে অভিজ্ঞতা দেখিয়েছে, কোনো বৃহৎ শক্তি কোনো অঞ্চলে নিজের একক আধিপত্য জারির চেষ্টা বেশি দিন ধরে রাখতে পারেনি। আমেরিকা বিদেশ নীতির অবিচ্ছেদ্য অঙ্গ ছিল মনরো নীতি, যা পশ্চিম গোলার্ধকে ইউরোপের দেশগুলির উপনিবেশিক শাসন থেকে মুক্ত রাখতে চেয়েছিল। বিশেষত উত্তর দক্ষিণ আমেরিকাতে আমেরিকানদের প্রাধান্য বজায় রাখতে চেয়েছিল মনরো নীতি। সেই নীতিও সম্পূর্ণ সফল হয়নি। আজ রাশিয়া, চীন স্বচ্ছন্দে আমেরিকার খিড়কি দুয়ারের দেশগুলির সাথে কূটনৈতিক ব্যবসায়িক সম্পর্ক তৈরি করেছে, প্রভাব বাড়াচ্ছে। তেমনই শীতল সমর আমলে অর্থাৎ কোল্ড ওয়ার রাশিয়ার আশপাশে যে দেশগুলি মস্কোর একক প্রভাব ছিল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে সেগুলি ইউরোপীয় ইউনিয়ন এবং নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোর সদস্য হয়েছে। আবার চীনের সরকার ক্ষুব্ধ হওয়া সত্ত্বেও তার প্রতিবেশী দেশগুলি, এমনকি কমিউনিস্ট মতাদর্শী ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ার মতো দেশগুলি নিজের জাতীয় স্বার্থে বহুপাক্ষিক জোট তৈরি করেছে। অতএব বিশ্বায়নের যুগে ভারত কোনো অঞ্চলে তার একক প্রভাব জারি রাখবে, এ এক অবাস্তব প্রত্যাশা। প্রতিবেশী দেশগুলো যে পরপর যা ঘটে গিয়েছে, এমন কিছু ঘটনা যা ভারত বিরোধী মনোভাবের দ্রুত বৃদ্ধি ঘটিয়েছে, তা বস্তুত এক নয়া বাস্তবের প্রতিফলন। তাই যে ভারতের প্রতিবেশী দেশগুলো নতুন নতুন সঙ্গীর খোঁজ করছে, বিশেষ করে চীনের দিকে হাত বাড়াচ্ছে। চীন যে সম্প্রতি ভারতের আশপাশের দেশগুলিতে নিজের প্রভাব আরও বাড়াচ্ছে, তার বলার অপেক্ষা রাখে না। তবে তার মানে এই নয় যে ভারতের ছবি বাইরে চলে যাচ্ছে। এসব দেশই ভারত, চীন সমত আমেরিকা অন্যান্য দেশের সাথে সম্পর্ক যথেষ্ট লাভবান হচ্ছে। ভারত বিরোধিতার অবস্থান নিলে তাদের পক্ষে দরদস্তরে কিছুটা সুবিধা হয়, চাপ তৈরি করে আরও কিছু আদায়ের সম্ভাবনা বাড়ে। যতদিন ভারতের মৌলিক স্বার্থ সুরক্ষিত রয়েছে, কোনো দেশ চীন বান্ধব সরকার এলে কিংবা ভারত বিরোধিতা পালে হাওয়া দিয়ে কোনো দল নির্বাচনে লড়লে তাতে খুব বেশি বিচলিত হওয়ার কারণ নেই। বড়জোর কিছুদিন সমাজ মাধ্যমে হইচই চলবে, অন্যান্য দেশ আগেই যা করেছে তা এখন করবে। তবে ভারতকেও দক্ষিণ এশিয়ার এই নিউ নর্মাল পরিস্থিতি মেনে নিতে হবে। তার খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা রয়েছে, বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়েছে, তার কি প্রভাব কতদূর পড়তে পারে এবং কিভাবে আন্তর্জাতিক সম্পর্কের সাথে, আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিতির সাথে সেটা সম্পর্কিত, সেটা নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা করা রয়েছে এখানে। এবং পজিটিভ নেগেটিভ দুটো বিষয়ে আলোচনা করা রয়েছে, যে বর্তমানে আশপাশের প্রতিবেশী দেশগুলো তারা কিন্তু ভারত বিরোধিতার দেখাচ্ছে এই কারণ তারা চীনের বন্ধু হতে চায় বা চীনের থেকে কিছু সাহায্য পেতে চায়, কিছু কম সুদে লোন পেতে চায় তারা। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা তৈরি করার চেষ্টা চলছে, সেই কারণেই কিন্তু তারা এটা করছে। এর প্রভাব ভারতের যে খুব বেশি পড়বে বা বিরূপ প্রভাব পড়বে এরকম নয়, কারণ আন্তর্জাতিকতাবাদ এটা এমনই একটা বিষয়, এখানে কিন্তু শুধুমাত্র যে প্রতিবেশী দেশরাই সম্পর্কিত বাকি দেশগুলোর সাথে তা কিন্তু নয়। এর একটা প্রভাব রয়েছে, কিন্তু সেটা খুব জটিল প্রভাব কিন্তু নয়। তো এখানে এটাই বলতে চাওয়া হয়েছে, পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে, নতুন ধরনের সম্পর্ক তৈরি করতে হবে, নতুন পলিসি তৈরি করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। অসাম্যের কারণ এবং তার ফলাফল। তো এখানে অর্থনীতিবিদ লিখেছেন, অর্থনীতি বিভাগ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের লেখক, উনি লিখছেন মৈত্রীশ ঘটক। অর্থনীতিবিদ তোমা পিকেটি এবং তার গবেষক নিতিন কুমার ভারতী, লুকাস চ্যান্সেল এবং অনমোল সোমাজি গত মাসে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন, যার নাম
ভারতে আয় ও সম্পদের অসাম্য 1922 থেকে 2023 বিলিয়নিয়ার রাজের উত্থান। তো এখানে একটা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে বিশেষণ রয়েছে, তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারা দেখাচ্ছেন 2022-23 সালে আয়ের নিরিখে জনসংখ্যা ধনীতম 1% মোট আয়ের 23% অর্জন করেছে, আর বৃত্তের হিসেবে ধনীতম 1% মোট সম্পদের 40%-এর মালিক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1% মানুষ মাত্র, তারা 40% সম্পদের মালিক। শুধু গত 1 শতকের পরিপ্রেক্ষিতে বর্তমানে ভারতে অসাম্যের মাত্রা সর্বাধিক নয়, সারা বিশ্বের নিরিখেও ভারত এখন অসাম্যের নিক্তিতে প্রথম সারিতে। উদারীকরণের সময় থেকেই অসাম্যের এই ঊর্ধ্বগামী প্রবণতা সুস্পষ্ট। ডলারের মূল্যে বিলিয়নিয়ার অর্থাৎ 100 কোটি ডলারের মালিকের সংখ্যা 1991 সালে ছিল 1, 2022 সালে হয়েছে 162। আজ বিলিয়নিয়ার মানে অন্তত 8,000 কোটি টাকার মালিক। অসাম্যের প্রসঙ্গে যে বিতর্ক তৈরি হয় তাতে প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়: নীতিগত, চরিত্রগত, ব্যবহারিক, কৌশলগত। নীতিগত প্রশ্ন হলো অসাম্য কি মৌলিকভাবে অবাঞ্ছিত নাকি অন্তত আংশিকভাবে সহনীয়? সুকান্ত ভট্টাচার্যের কবিতার পংক্তিতে এই প্রসঙ্গে বামপন্থীদের মনোভাব ধরা যেতে পারে। বলতে পারো, বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটির তলায় চাপা পড়বে। আবার দক্ষিণপন্থীদের মত হলো মানুষের মেধা, কর্মদক্ষতা, অন্যান্য গুণের মতো আয় বা সম্পদের অসাম্য অন্তত খানিকটা মাত্রায় স্বাভাবিক এবং তা মেনে নেওয়াই ভালো। তবে অসাম্যের ধারণাটির মধ্যে যে আপেক্ষিক তুলনা আছে তা ছেড়েই আলোচনায় দরিদ্র বঞ্চনা যে অবাঞ্ছনীয় তা নিয়ে বিতর্ক কম। আসল কথা হলো বড়লোকের গাড়ি থাকাটা সমস্যা নয়, সমস্যা হলো গরিবের তলায় তার তলায় চাপা পড়া। অসাম্য কি সুযোগের না ফলাফলের? এটা অসাম্যের চরিত্র নিয়ে প্রশ্ন। যে বেশি পরিশ্রম করে বা বেশি উদ্যমী সে বেশি রোজগার করলে সমস্যা কোথায়? ধরে নেওয়া যাক যে অন্তত কিছুটা মাত্রা ফলাফলের অসাম্য অবধারিত এবং সরকার যদি কর ব্যবস্থা বা প্রত্যক্ষ পুনর্বন্টনের মাধ্যমে সেই অসাম্য দূর করে সমতা আনার জন্য উৎসাহী হয়, তবে লোকে কাজ করার উদ্যোগ করার, নতুন কিছু উদ্ভাবন করার উদ্যম হারাবে। তাহলেও প্রশ্ন থেকে যায়, যারা সুযোগ পাচ্ছে তারাই কি সবচেয়ে যোগ্য, সবচেয়ে দক্ষ, সবচেয়ে প্রতিভাবান? অর্থাৎ প্রশ্নটি মেধাতন্ত্রের। কে অস্বীকার করতে পারে যে দরিদ্রের কারণে যত মানুষের স্বাভাবিক দক্ষতার বিকাশের সম্ভাবনা নষ্ট হয়ে যায়? আবার একইভাবে উল্টো দিকে তুলনায় গুণহীন কেউ বিত্তবান পরিবারে জন্মের ফলে সমস্ত রকমের সুযোগ পেয়ে কোনো পেশার কর্মক্ষমতার আসনে সর্বোচ্চ স্তরে উঠে যায়। তেমনই উদাহরণ প্রচুর। এই দুয়ের ভাবেই সুযোগের অসাম্যতার কারণে যোগ্যতা আর ফলাফলের মধ্যে ফারাক থেকে যায় এবং তাই সুযোগের প্রসারের জন্যে কর ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যশিক্ষার ক্ষেত্রে সরকারি বিনিয়োগের সফর থেকে যুক্তিটি জোরদার। তো এখানে খুব সুন্দরভাবে যত রকমের দ্বন্দ্ব তৈরি হয় বিভিন্ন বিষয়, কোনটা করা উচিত উচিত নয়, সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করেছে। খুব গুরুত্বপূর্ণ, খুব সুস্পষ্ট লেখা, সুন্দর আলোচনা এখানে রয়েছে। যদিও মেনে নেওয়া হয় যে খানিকটা অসাম্য অনিবার্য হলেও তা মূলত অবাঞ্ছিত এবং সুযোগের অসাম্যের সমস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলেও তা নিয়ে কী করা যেতে পারে? এটা ব্যবহারিক কৌশলের প্রশ্ন। আমূল সমাজ পরিবর্তন যদি সম্ভাবনার তালিকায় না থাকে তাহলে হাতে থাকে কর ব্যবস্থা, আইনকানুন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা। এখানে বিতর্কটা বেশ জমে ওঠে। পিকেটি এবং তার গবেষকদের গবেষণাপত্রটির বিপক্ষে যে বক্তব্যগুলো এসেছে তার মধ্যে কথা হলো অর্থনৈতিক বৃদ্ধির সাথে যেমন দারিদ্র্য কমে তেমনই অসাম্য বাড়ে। কারণ বৃদ্ধির ফলে অর্থনৈতিক সুযোগের যে প্রসান্ন হয় তা সদ্ব্যবহার করার ক্ষমতা বিত্তবান শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। অতএব বৃদ্ধি চাইলে অসাম্যকেও মেনে নিতে হবে। এই যুক্তি বলে যে বৃদ্ধির কারণে অর্থনৈতিক সুযোগের বিস্তার হয়, যার ফলে শ্রমের বাজারে মজুরি এবং আয় বাড়ে এবং রাজকোষের আয়তন বৃদ্ধি হয়, যার থেকে নানা জনকল্যাণমূলক নীতির উপরে ব্যয়ের ক্ষমতা বাড়ে। শুধু অসাম্যের বৃদ্ধির দিকে তাকিয়ে উদারীকরণ পূর্ব জমানার প্রতি স্মৃতিবিদুরতায় ভুগলে চলবে না। কারণ সেই সময় অসাম্যের তুলনায় কম ছিল ঠিকই, কিন্তু মাথাপিছু জাতীয় আয় তার বৃদ্ধির হারও কম ছিল আর দারিদ্র্য ছিল অনেকটা বেশি। আর্থিক বৃদ্ধির সুফল যদি সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, যাকে সার্বজনীন বৃদ্ধি বলা হয়ে থাকে, তাহলে উপরের যুক্তিটি বৈধ। এর নানা মাপকাঠি আছে। যেমন দেখতে হবে যে অসাম্য সত্ত্বেও দরিদ্রতর শ্রেণীগুলির আয় বৃদ্ধি যথেষ্ট হারে হচ্ছে কিনা, শ্রমের বাজারে কর্মসংস্থান মজুরি যথেষ্ট হারে বাড়ছে কিনা, কর ব্যবস্থা প্রগতিশীল কিনা এবং যে খাতে সরকারি বিনিয়োগ থেকে দরিদ্ররা সবচেয়ে লাভবান হন সেগুলোর আপেক্ষিক গুরুত্ব বাড়ছে কিনা। আমরা নিজস্ব গবেষণা থেকে দেখতে পাচ্ছি যে উদারীকরণ পরবর্তী জমানায় আয়ের নিরিখের শীর্ষ 1% এবং 10% গোষ্ঠীর গড় আয় বৃদ্ধির হারের চেয়ে অধিকতর হারে বেড়েছে। শুধু তাই নয়, নিম্নে 50%, মধ্যবর্তী 40% বৃদ্ধির হার কাছাকাছি ছিল এবং দুটোই ছিল গড় বৃদ্ধির হারের নিচে। মনে রাখতে হবে, দরিদ্র শ্রেণীর আয় যেহেতু কম, তাই শতকরা আয়ের হিসেবে তা বাড়া তুলনায় সোজা। সেখানে যদি বিত্তবান শ্রেণীর আয় বেশি হারে বাড়ে, তাহলে অসাম্য, যার মাত্রা এখনই উদ্বেগজনক অবস্থায়, তা সময়ের সঙ্গে আরও বাড়তে থাকবে। বিশ্বের সর্বত্র এক অবস্থা তা কিন্তু নয়। যেমন উদাহরণ হিসেবে বলা যায়,
যে চীনের গড় আয় বৃদ্ধির হারের তুলনায় শীর্ষ 1% এবং 10% গোষ্ঠীর আয় বৃদ্ধির হারের তফাৎ ভারতের মতোই, কিন্তু মধ্যবর্তী 40% নিম্নতর 50% গোষ্ঠীর আয় গড় বৃদ্ধির হারের তুলনায় ভারতের থেকে অনেকটা বেশি হারে বেড়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বেশি সংখ্যক মানুষের আয় বৃদ্ধির যে হার সেটা কিন্তু ভারতের তুলনায় চীনের ক্ষেত্রে বেশি ছিল। শ্রমের বাজারে নিয়ে এই পাতা একটি লেখা দেখিয়েছে যে দেশের সার্বিক আয় বৃদ্ধির তুলনায় শ্রমের বাজারে কাজের গুণগত মান, মজুরির বর্তমান চরিত্রটি যথেষ্ট উদ্বেগজনক। কাজের বাজারে অন্ধকার, কোনো শ্রমিক নিয়োগ না করা, স্বনিযুক্ত কর্মী, ঠিকা শ্রমিক, অবৈতনিক পরিবারের শ্রমে নিযুক্ত কর্মীরা দেশের মোট কর্মরত জনসংখ্যার 3/4 এবং গত এক দশকে মোট কর্মরত জনসংখ্যায় এদের অনুপাত বেড়েছে। মজুরির দিক থেকে দেখলেও দেশের সার্বিক আয় বৃদ্ধির তুলনায় শ্রমজীবী শ্রেণীর গড় মানুষ প্রকৃত আয়ের বৃদ্ধির হার নেহাতই অকিঞ্চিতকর। তাই শ্রমের বাজার থেকেও যে ছবি ফুটে উঠেছে তাদের বৃদ্ধির প্রক্রিয়া থেকে দরিদ্রতর শ্রেণীও যথেষ্ট উপকৃত হচ্ছেন, এই যুক্তিটি এখানে খাটছে না। কেন্দ্রীয় সরকারের কর রাজস্বের 17% আসছে জিএসটি, অন্যান্য পরোক্ষ কর থেকে, আয়কর থেকে আসছে 15%, কর্পোরেশন কর থেকে আসছে 15%। মনে রাখতে হবে জিএসটির 2/3 আসে জনসংখ্যার দরিদ্রতম 50%-এর কাছ থেকে, 1/3 মধ্যবর্তী 40% থেকে এবং শুধুমাত্র 3-4% আসে শীর্ষ 10% ধনীদের থেকে। সম্পদের উপরে কর তুলে দেওয়া হয়েছে 2016 সাল থেকে। ভারতের মতো দেশে যেখানে জনসংখ্যার 90%-এর বেশি আয়কর আওতার বাইরে, সেখানে কর সংগ্রহের প্রক্রিয়াটি সহজ নয় ঠিকই, তবুও কর ব্যবস্থার যে ছবিটা ফুটে উঠেছে তাকে প্রগতিশীল বলা যায় না। 2014 সাল থেকে জাতীয় আয়ের অনুপাত, শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ হার ধারাবাহিকভাবে নিম্নগামী। স্বাস্থ্যের ক্ষেত্রে বরাদ্দের হার খানিকটা বেড়েছিল 2017 থেকে 21 অবধি, কিন্তু তারপর সেখানে নিম্নগামী এবং 2014 সালে বরাদ্দের হার থেকে সামান্যই বেশি। অতিমারির সময় থেকে রেশন ব্যবস্থা বরাদ্দ খানিকটা বেড়েছে, যেমন তা বেড়েছে আবাসন, পানীয় জলের ক্ষেত্রে। দেরিতে হলে আংশিক হলেও সরকারি নীতি জনকল্যাণমুখী অভিমুখী কাম্য, কিন্তু সার্বিক যে ছবিটা ফুটেছে তা আশাজনক নয়। কর ব্যবস্থা যথেষ্ট প্রগতিশীল নয় বলে যে অতি ধনী লাভবান হয়ে থাকেন শুধু তা নয়, সাম্প্রতিক নির্বাচনী বন্ড ক্যান্ডিডেট স্পষ্ট তারা রাজনৈতিকভাবে সক্রিয়, নানাভাবে সরকারের নীতির উপরে নিজেদের সুবিধার্থে প্রত্যক্ষ প্রভাব ফেলেন। সব মিলিয়ে সার্বজনীন বৃদ্ধির কারণে আর্থিক অসাম্য মানতে হবে, এই যুক্তিটা নিতান্ত অচল। তো খুব গুরুত্বপূর্ণ এখানে আলোচনা করা রয়েছে। পজিটিভ নেগেটিভ সমস্ত দিক দিয়ে বিচার করে কিন্তু ফাইনাল কনক্লুশনটাও টানা আছে। তো গুরুত্বপূর্ণ আলোচনা, এখান থেকে অনেক কিছু বিষয় নেওয়া যেতে পারে, অনেক কিছু বিশ্লেষণ এখানে করা আছে। কেন আমরা কী ধরনের অর্থব্যবস্থাকে চাইব, এবং সেই অর্থব্যবস্থা যদি বর্তমান সময়টাকে আমরা দেখি, যেখানে বিশেষত ধনতান্ত্রিক দিক থেকে, উদারীকরণের যুগ থেকে যেটা হয়ে আসছে, সেটা যদি নিতেই হয় তাহলে ওই যে 40%, 50%-এর মানুষ, তাদের বৃদ্ধি, শ্রম ক্ষেত্রে বৃদ্ধি, শ্রমের যে পারিশ্রমিক সেই জায়গাতে বৃদ্ধি, সেইগুলো কিন্তু হয়নি। যেটা হওয়া উচিত ছিল, যেটা সুফল যদি পেতেই হয়, উদারীকরণের সুফল যদি পেতেই হয়, সেই জায়গাটা কিন্তু তৈরি হয়নি, এটা বলতে চাওয়া হয়েছে। তো এখানে সমস্যা, মূল সমস্যা এই জায়গাটাতে, তো এটা তুলে ধরা হয়েছে। আচ্ছা, এরপর নারী বিলের প্রতিফলন কই। এটা কিন্তু 2024 প্রথম দফায় মনোনীত নারী প্রার্থী মাত্র 8%। এটা উদ্বেগজনক বিষয়। 2024 সালে লোকসভা নির্বাচনে নবীন পাটনাকে বিজু জনতার উড়িষ্যার প্রার্থী তালিকার 33% নারীদের জন্য সংরক্ষিত রেখেছে। উড়িষ্যার 21টি লোকসভা আসনের মধ্যে 7টি আসন লড়েন নারী প্রার্থীরা। 2019 সালে লোকসভা নির্বাচনে 7 নারী প্রার্থীর মধ্যে 5 জন জিতেছিলেন। আশাকা কেন্দ্র থেকে জিতে সংসদের প্রবলা বিষয়, তার সেই জয় ঐতিহাসিক। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, কিছু নাম রয়েছে, সেগুলো গুরুত্বপূর্ণ নয়। মূল যেটা বিষয় সেটা হচ্ছে নারী শতাংশ, সেটা সংসদের নারী বিল পাশ হওয়ার পর কিন্তু বাড়ার কথা ছিল। সকল রাজনৈতিক দল বেশি বেশি করে নারী প্রার্থী করবেন, নারীদের প্রার্থী করবেন সেটা মনে করে, কিন্তু অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তথ্য বলছে এবছর প্রথম দফায় মাত্র 8% নারী মনোনীত প্রার্থী রয়েছেন। সকল মনোনয়নপত্র সম্পন্ন হওয়ার পরে সেই সংখ্যাটা বাড়বে কি না সেটা অজানা, কিন্তু নবীন পট্টনায়কের সিদ্ধান্ত থেকে বোঝা যায় সংসদের নারী বিরুদ্ধে বাড়াতে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। অর্থাৎ কিছু দল তারা কিন্তু এটা মানছে, কিন্তু অধিকাংশ দলই এখনও পর্যন্ত সেটা মানতে দেখা যায়নি। তো সেটা কতটা প্রতিফলন ঘটবে আমরা ফাইনালি বিভিন্ন মনোনয়নপত্র জমা পড়লে সেটা বলতে পারবো, আলোচনা করতে পারবো। কিন্তু 2023-এ যে সমস্ত বিলগুলো পাশ হয়েছে তার মধ্যে একটা অন্যতম বিল ছিল সংসদের নারী সংরক্ষণ বিল। তাদের 33% তাদের সংরক্ষণ, তাদের জন্য আসন সংরক্ষণ থাকবে। তো সেক্ষেত্রে মনোনয়নপত্রে কিন্তু তার প্রতিফলনটা দেখা যাচ্ছে না এখানে। এটা নিয়ে আলোচনা করা হয়েছে, এটা নিয়ে আরও পরে আলোচনা আমরা দেখতে পাবো ভবিষ্যতে। সেটা নিয়ে আমরা ডিটেলসে যখন তথ্যটা আসবে তখন আবারও ডিসকাস করব। এবং ফাইনালি কী ঘটতে চলেছে, যেহেতু জেন্ডার বায়াস, লিঙ্গ অসাম্য নিয়ে বিভিন্ন লেখা লিখতে দেওয়া হয়, এডিটোরিয়াল লিখতে দেওয়া হয়, ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে কাজে লাগবে। তো
তো এর সাথে সাথে আজকে গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।